ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। তুমি তোমার বাবার কাছ থেকে 8 লাখ টাকা চেয়ে নাও। টাকা না আনতে পারলে এই ঘরে তুই ঢুকবি না। এই ঘরের দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে তোর জন্য। আমাদের দোকানের বিরিয়ানি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে। ঘরেই তো মুরগি আছে, তাকে বলবো সোনার ডিম দিতে, সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে। কাল সকালের মধ্যে টাকা এসে না পৌঁছলে আমি কিন্তু বিয়ে করে নেব। বাবাকে বলে আরো 1 লাখ টাকা এনে দেবে, বুঝেছ? তুই আমাকে শেখাবি কি করা উচিত আর কি করা উচিত নয়। ভালো করে ঘরটা ঝাঁট দাও, আর ভালো করে উঠোনটা দেখো যাতে কোনো শুকনো পাতা পড়ে না থাকে। হ্যাঁ মা, ভালো করে দিয়েছি তো। কোথায় ভালো করে দিয়েছো মা? ওই তো ওইখানে শুকনো পাতা। যাও যাও, ওখানটা ভালো করে ঝাঁট দাও দেখি। কাজ করবে না, শুধু বসে বসে গিলবে। প্রতিভা দেবীর কথায় পম্পা আবারও ভালো করে উঠোন ঝাঁট দিতে শুরু করে। এমন সময় সেখানে এসে হঠাৎ করে উপস্থিত হয় পম্পার বর মোহনলাল। মা, আমি চলে এসেছি। ও বাবা, তুই চলে এসেছিস? আয় আয়, বস বাবা বস। খুব ভালো। তা কদিন থাকবি? এই যাও, আমার ছেলের জন্য ঠান্ডা জল নিয়ে আসো, আর সঙ্গে একটু লুচি আলু ভাজা তৈরি করো। আমি এখন এখানেই থাকবো মা। আসলে মোহনলাল একবার পম্পার দিকে তাকায়। তখনই প্রতিভা দেবী চিৎকার করে ওঠে, বললাম না তোমাকে, যাও যাও ভেতরে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছে, যত সব। পম্পা চলে যায় ঘরের ভেতরে। মোহনলাল বলে, বাবজি মা, ব্যবসা খুলব। ব্যবসা খুলবি মানে? বুঝলাম না তো। আসলে মা, আমাকে না কাজ থেকে বার করে দিয়েছে, তাই আমি ভাবছি ব্যবসা খুলব। তা ভালো, তা ভালো, কিন্তু ব্যবসার জন্য টাকা পয়সা কোথা থেকে পাবি শুনি? কেন মা, ঘরেই তো মুরগি আছে, তাকে বলবো সোনার ডিম দিতে, সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে। তাহলে আজকেই বলিস, ঠিক আছে? এই নাও, তোমার জল খাবার খেয়ে নাও। আবার ঠান্ডা হয়ে গেলে মা আমাকে বকবে। ঠান্ডা হয়ে গেলে তুমি আবার গরম করে আনবে। আর শোনো, তুমি তোমার বাবার কাছ থেকে 8 লাখ টাকা চেয়ে নাও। টাকার কথা শুনে পম্পার মাথায় হাত পড়ে যায়। কি কি বলে তুমি? টাকা? 8 লাখ টাকা? কিন্তু কেন? কেন? বিয়ের সময় তো বাবা আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। সেই সব টাকা তো তোমার কাছে আছে। আর আর হচ্ছে যে বিয়ের তো 1 মাসও হয়নি, এক্ষুনি এতগুলো টাকা? না না, আমি পারবো না। কি বললি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে এই কথা বলছিস? তোকে আমি বাড়ি থেকে বার করে দেব। ছেলের চিৎকার শুনে ঘরের মধ্যে ঢুকে আসে তার মা। কি হয়েছে রে খোকা? এত চিৎকার চেঁচামেচি কেন? তোমার বৌমাকে বলেছিলাম কিছু টাকা নিয়ে আসতে, ও কিনা বলে পারবে না। কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে! কি বলছিস? এত বড় সাহস ওর? দাঁড়া, ওর ওর একটা ব্যবস্থা আমি করছি। বড় মুখে মুখে কথা হয়েছে। পম্পা কিছু বলার আগেই প্রতিভা দেবী তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ফেললেন ঘরের বাইরে আর বললেন, আমি বলে দিচ্ছি, টাকা না আনতে পারলে এই ঘরে তুই ঢুকবি না। এই ঘরের দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে তোর জন্য। আমি কি করে টাকা আনবো মা? আমার বাবা 1 মাসও হয়নি আমার বিয়ে দিয়েছে। আমার বাবার কাছে কোনো টাকা পয়সা নেই। আর আপনাদের তো আমি সম্পূর্ণ টাকা আর বিয়ের গয়না দিয়ে দিয়েছি। তারপরেও আপনারা এভাবে টাকা চাইছেন কেন?
চাইছি চাইছি তার কারণ আমার দরকার, তাই যদি টাকা আনতে না পারিস বেরিয়ে যা, বেরিয়ে যা। তোকে ঘরে ঢুকতে হবে না আর। আর টাকা গয়না আমার কাছে রাখতে দিয়েছিস বলে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, খোকাকে আমি আবারও বিয়ে দেব, তোর নামে বদনাম রটিয়ে দেব। কাল সকালের মধ্যে টাকা এসে না পৌঁছলে আমি কিন্তু বিয়ে করে নেব, এই বলে দিলাম। পম্পা কাঁদতে কাঁদতে চলে যায় তার বাবা মায়ের কাছে। সেখান থেকে 3 লাখ টাকা জোগাড় করে আবারও ফিরে আসে। কিরে, টাকা দে, কত টাকা এনেছিস? পম্পা কিছু বলার আগেই প্রতিভা দেবী হাত থেকে টাকার বান্ডিল কেড়ে নিয়ে টাকাটা নিয়ে নেয়। তারপর টাকা দেখে বলেন, এত কম টাকা? কত টাকা আছে? 3 লাখ টাকা তো মনে হচ্ছে। আর বাকি টাকা? বাকি টাকা কবে আনবি? হ্যাঁ, আমার আমার বাবা। পম্পা কোনো কথা বলার আগেই প্রতিভা দেবী বলে উঠলেন, থাক থাক, হয়েছে হয়েছে, যাও গিয়ে ঘরের কাজ করো। বাকি টাকা 2 দিন পরে আনলেও হবে। আরে 3 লাখ টাকা দিয়ে তো আগে শুরু করি, তারপর নয় ভাবা যাবে। তা কি কাজ শুরু করবি খোকা? বিরিয়ানির ব্যবসা করব, দেখবে অনেক লাভ করব। কয়েকদিনের মধ্যেই মোহনলাল পাড়ার মোড়ে একটা বিরিয়ানির দোকান দেয়। রাত দিন সেখানে কাজ করে পম্পা। তার বিরিয়ানির দোকানে ভালোই লাভ হয়। দিনের শেষে ঘরে বসে টাকা পয়সা গুনছিল মোহনলাল। পাশেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল পম্পা। বাবাকে বলে আরও 1 লাখ টাকা এনে দেবে, বুঝেছ? আমার বাবাকে এবার রেহাই দাও। আমার বাবা আমার সংসার বাঁচাবার জন্য জমিটুকু বিক্রি করে দিয়েছে। আর পারবে না গো, আর পারবে না। না হলে তোর কপালে অশেষ দুঃখ আছে। দাঁড়া, একটু কাজের চাপ আছে। কালকে বিয়ে বাড়ির জন্য কটা অর্ডার এসছে, সেগুলো মিটিয়ে তারপর তোর ব্যবস্থা করছি। পরের দিন সকালবেলা পম্পা আর মোহনলাল দুজনে মিলে কাজ শুরু করে। পম্পা খুব ভালোভাবেই লক্ষ্য করে যে মোহনলাল বিরিয়ানিতে কম দামের চাল, পচা মাংস, তার সাথে কম দামের পচা আলু থেকে শুরু করে অতিরিক্ত রং মেশাচ্ছে। তুমি তুমি তো অন্যায় কাজ করছো। তুই আমাকে শেখাবি কি করা উচিত আর কি করা উচিত নয়? একদম চুপ থাকবি, একটা কথা বলবি না। লোকজন আসতে শুরু করেছে, একটা কথা বললে কি করব জানিস? পম্পা ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে চুপ করে যায়। এইদিকে মোহনলাল সেদিন সমস্ত বিরিয়ানির অর্ডার তুলে দেয় গ্রামের মহাজনের হাতে। বাড়ি ফিরে এলেই মোহনলাল তার মাকে সব কথা বলে। শুনলে তো মা, ওর মুখে বড্ড কথা হয়েছে, ওর জিভ কেটে দাও তো। না 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 না, আমি আমি কিছু বলবো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু ওটা তো ভুল। মানুষের শরীর খারাপ করবে যে। পম্পা ভয়ে ভয়ে কথাগুলো বলে। প্রতিভা দেবী পম্পার দিকে রেগে তাকান। সেদিন পম্পাকে আর খেতে দেন না। প্রতিভা দেবী পরের দিনও আবারও সেই একইভাবে চলেন। সেদিন মোহনলালের দোকানে আসে এক মুরগি ব্যবসায়ী। নিয়ে এসছেন তো? একদম নিয়ে আসছি বাবু। পম্পা লক্ষ্য করে মুরগিগুলো সব মরা, কিন্তু ভয় সে কিছুই বলতে পারে না। কি করবে কিছুই তার মাথায় আসছিল না। এভাবে 2 দিন কেটে যাওয়ার পর হঠাৎ গ্রামের লোকেদের পেটে অসহ্য ব্যথা শুরু হয়। রাস্তার পাশে কয়েকজন দাঁড়িয়ে এই নিয়ে আলোচনা করছিল। কি ব্যাপার, এত বমি পেট ব্যথা কেন যে হচ্ছে? 2 দিন অনুষ্ঠানে বিরিয়ানি খেয়েছিলাম, তাই জন্য কি? আমার সেটাই মনে হচ্ছে, অতিরিক্ত রিচ খাবার খাওয়ার জন্যই মনে হয় এরকম হয়েছে। পম্পা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। শুনে সে বুঝতে পারে আসল কারণ, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারে না। আমি বলছি শোনো,
আমরা যেটা করছি ভুল করছি। গ্রামে গ্রামে সকলেই অসুস্থ। এইভাবে চলতে থাকলে সবাই খুব অসুস্থ হয়ে পড়বে, বিশেষ করে ছোট বাচ্চারা। চুপ কর মুখ পুরি, বেশি কথা বলে। বললাম টাকা নিয়ে আসতে, তা তো আনতে পারলো না, এখন আবার বেশি কথা। পম্পা চুপ করে যায়। কি করবে কিছুই বুঝতে পারে না। গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়লে সে পায়চারি করে ঘরের ভেতরে অনেকক্ষণ ধরে। রাত্রেবেলা চুপি চুপি উঠে সে কিছু লিখে তারপর আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সেই একই রকমভাবে মুরগি ব্যবসায়ী মরা মুরগি নিয়ে এসছে, আর সেই মুরগি দিয়েই পম্পা বিরিয়ানি তৈরি করছে। এমন সময় দোকানে খরিদ্দার আসে। আচ্ছা, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দাও তো। আরে 2 প্যাকেট নেবেন কেন, 3 প্যাকেট নিয়ে যান। একটা প্যাকেট বেশি নিয়ে যান, কারণ আমাদের দোকানের বিরিয়ানি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে। মোহনলাল খরিদ্দারকে 3 প্যাকেট বিরিয়ানি দিয়ে দেয়, তার সাথে একটু বেশি করে স্যালাডও দিয়ে দেয়। খরিদ্দার প্যাকেট নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আসে 2 জন পুলিশ অফিসার, আর এসে এই মোহনলালকে ধরে ফেলে। আপনি খাবারে ন্যূনতম মানের জিনিস ব্যবহার করেছেন বলে আপনাকে অ্যারেস্ট করা হলো। মোহনলাল ভয় আর কিছু বলতে পারে না। সামনে 2 পুলিশ খাওয়ার টেস্ট করছে, সেই জন্য মোহনলাল চুপ করে যায়। এমন সময় পম্পা বলে ওঠে, শুধুমাত্র গুণগত মান নষ্ট নয়, এই মাংস কবেকার পুরনো মরা মুরগি দিয়ে তৈরি। খাবারে রং মেশানো, অতিরিক্ত মশলা দেওয়া, যাতে চালের গুণগত মান খারাপ সেটা বোঝা না যায়। ব্যবসা করার নামে লোক ঠকানো ছাড়া আর কিছুই করেনি উনি। পম্পা সব কথা খুলে বলে। এতদিনের মনে চেপে রাখা রাগ সে সবটা পুলিশদের খুলে বলে। এদিকে ততক্ষণে প্রতিভা দেবী জানতে পেরে গেছে তার দোকানে পুলিশ এসছে। প্রতিভা দেবী ছুটতে ছুটতে চলে এলেন দোকানে। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়ের সব দোষ। একদম না, আমি কিচ্ছু করিনি, যা করেছে সব উনি। আর আমি কিছু বললেই আমাকে ধরে মারধর করতো। এই দেখুন দেখুন। পম্পা নিজের হাতে আঘাতের চিহ্ন দেখায়, তা দেখে মোহনলালের মাথা নিচু হয়ে যায়। এদিকে ততক্ষণে গ্রামের কয়েকজন জড়ো হয়েছে দোকানের সামনে। তারাও একে একে বলে, সত্যি কথা, দোকানে ভেজাল জিনিস পাওয়া যায়, না হলে বিরিয়ানি খাওয়ার পর থেকেই আমার পেট ব্যথা হতো না। মারো মারো, সবাই মিলে মারো। গ্রামে খাবারের দোকান খুলে আমাদের শরীর অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে। মারো মারো। গ্রামবাসীরা রাগে পাথর নিক্ষেপ করতে থাকে এবং সেই পাথর গিয়ে লাগে মোহনলাল আর প্রতিভা দেবীর গায়ে। তাদের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা না করে গ্রামবাসীদের কথা ভেবেছ। আমি অনেকবার বারণ করেছি স্যার, কিন্তু ওরা শোনেনি। তারপরও চলতো আমার ওপর অকথ্য অত্যাচার। আস্তে আস্তে স্যার আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আর কি, আমাকে একটু রুখে দাঁড়াতেই হতো। আমি এবার আমার মতো করে বাঁচব।